আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকেও একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীব ওয়াজেদ জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও কোথাও বেফাস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও, তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন। এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলোই আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটোই পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দেবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024 ক্ষমতার পট পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024 সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রমূলকভাবে, সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়ে একটা
প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গা থেকে একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে, আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতেরা, সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা নড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্রও একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি যেভাবেই দায়িত্ব নিন, পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, তিনি যদি, আমি শুরুতে যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকেই দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে।
আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগেই যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনেই তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে বৈষম্য বলুন বা এই এনসিপি বলুন বা জামাত শিবির কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয় একদিকে খোলা হচ্ছে, আরেকদিকে গিয়ে আগুন দিচ্ছে। দুই একটা জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক সমীকরণে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই। পঞ্চগড়ের সেই ভিডিও কিংবা বিএনপি নেতাদের মৌন সম্মতি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? সময় এবং নির্বাচিত সরকারের পদক্ষেপে বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিকানা কোথায়। ভবিষ্যৎ ঠিকানা যে ইতিবাচক তাতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি, সামনের দিনগুলোতে কি ঘটছে নিশ্চয়ই আমরা দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত। তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব তিন বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামীর একরকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। 2024 সালের 5ই আগস্ট যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকেই তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা তিন বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। এবং 2024-এর 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেদিন তিনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন, একটা সরকার গঠন করতে তারা যাচ্ছেন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, এই খবরগুলো দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে, তখন যেমন সেনাপ্রধান তার দুই কাঁধে বাকি দুই বাহিনীর প্রধানকে উপস্থিত রেখেছিলেন। সেদিন 5ই আগস্ট যখন রাতে রাষ্ট্রপতি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, যেখানে তিনি বললেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে, তখনও তার কাঁধের উপর দাঁড়িয়েছিলেন তিন বাহিনী প্রধান একসঙ্গে। এরপর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলটাতেই যখনই সেনাপ্রধান গুরুতর কোনো আলোচনা করতে গেছেন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে, তখনই তিন বাহিনী প্রধান গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান কখনো কখনো একা সাক্ষাৎ করলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একা কোনো সাক্ষাৎ করেন নাই। নৌবাহিনী প্রধান একবার সস্ত্রীক ঈদে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করবার পরপরই। আর বিদায়ী সাক্ষাৎ একা একা করেছেন বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার সঙ্গে। 19 তারিখ তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অফিস শুরু করবার পরপরই গিয়ে তিন বাহিনী প্রধান একসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। 19 তারিখ কুশল বিনিময়ের পর 21শে ফেব্রুয়ারি তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অফিস শুরু করলেন, সেদিনেই যে তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে আলাদা আলাদা করে তলব করে আনলেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন, তার যে একটা গুরুতর তাৎপর্য আছে সেই ইঙ্গিত বুঝতে সম্ভবত যারা লক্ষ্য রাখেন, যারা মানে এসব বিষয়ের ইঙ্গিত বুঝতে চান, আকেলমন্দ মানুষ, তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একান্ত বৈঠক আয়োজন করেন নাই। তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ শেষে বিমান বাহিনীর তরফে এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে তারা পারস্পরিক
পারস্পরিক কুশল বিনিময় করেছেন। মানে 19 তারিখ একবার কুশল বিনিময় হয়ে গেছে, এরপর আবারও 21 তারিখে এসে নাকি প্রধানমন্ত্রী আর বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী আর নৌবাহিনী প্রধান আলাদা আলাদা করে কুশল বিনিময় করেছেন। দেখেন, এই যে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সর্বাধিক পরিচিত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতায় আছেন, যিনি কিনা 18 মাস সময় ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন, যিনি আবার শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত তো ছিলেনই। এই পুরো জটিলতাটা, যে জটিলতায় বিএনপি মনে করে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনো তাদের পাশে ছিল, কিংবা বিএনপিকে একটা রাজনৈতিক পরিসর দিতে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে যেতে আগ্রহী ছিলেন, এই বিশ্বাসটা যখন বিএনপি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর করে না, তখন এই আলোচনা তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ছিল। আমিও আপনাদের সঙ্গে করেছি যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে এবং তার বাহিনীতে বড় ধরনের অনিশ্চয়তা আছে, কারণ সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমানের পক্ষে সুদীর্ঘকাল বা একটা লম্বা সময় রাখা মুশকিল হয়ে পড়বে, কারণ কোনো বিশ্বস্ততার সম্পর্কই আসলে গড়ে ওঠা সম্ভব হবে না এই সেনাপ্রধানের সঙ্গে, কিংবা হয়তো এই 3 বাহিনী প্রধানের সঙ্গে, যারা 3 জনই একই ব্যাচের, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাকি 2 বাহিনী প্রধানের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা পরস্পর এক ব্যাচের বলে, এবং 3 জনই শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার বিশ্বস্ত জন হিসেবে পরিচিত। তো এই পুরো পরিস্থিতিটা যে তারেক রহমান দ্রুত বদলে ফেলতে চাইবেন, সে আলোচনা সশস্ত্র বাহিনীর ভেতরে বাইরে থাকাটা খুবই স্বাভাবিক। বিমান বাহিনীর সঙ্গে তারেক রহমানের গভীর আলোচনার প্রয়োজন আছে। একরকম যেমন সেনা বা প্রধানের পরিবর্তন আনতে হলে সে আলোচনা তো বাকি 2 বাহিনীর প্রধানের সঙ্গে করতেই হবে, তার পাশাপাশি এই বিমান বাহিনী প্রধানকে দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কেনাকাটা করিয়েছে ইউনূস সরকার গত 18 মাসে, যেই কেনাকাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন জানিয়ে, সেখানে তিনি কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন যে তারেক রহমান এবং বাংলাদেশকে, তারেক রহমান যে বাংলাদেশের নেতা, তারা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে, তার তিনি ভালো করে সেই দায়িত্ব তিনি পালন করবেন সে প্রত্যাশা করেন, এবং তিনি আশা করেন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক ক্রয়, কেনাকাটা, প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনাকাটার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যই সেরা পণ্য। কোনো রাগঢাক নাই। যেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের চিঠিতেও উল্লেখ করেছেন, সেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণে এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে থেকেই 2025 অক্টোবরে তিনি যখন সেনেটে এই তার দায়িত্ব পাওয়ার বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখনই পরিষ্কার করে এসেছেন যে বাংলাদেশ যে চীনের কাছ থেকে বেশি বেশি কেনাকাটা করছে সেটা বন্ধ করা, চীনের সঙ্গে বেশি মাখামাখির যে নিরাপত্তা ঝুঁকি সেটা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে বোঝানো, সেগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অগ্রাধিকার। কাজেই তারেক রহমান খুব ভালো করে জানেন তার উপরে দায়িত্বটা কি, কারণ তারেক রহমানকে যে এই যে বাংলাদেশে আসবার তার যে পরিস্থিতিটা তৈরি হলো, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমর্থন পেলেন, সেই 2025 আগস্ট মাস থেকে প্রকাশ্যে, এবং জুনে লন্ডনে ইউনূস বৈঠকের পেছনেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারেক রহমান সেটা জানেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করেছিল 2025 ফেব্রুয়ারিতেই তাদের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে রাজনৈতিক শক্তিটি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, তাদের প্রতিহত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটা অগ্রাধিকার। কাজেই খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকাতেই যে তারা তারেক রহমানকে পছন্দ করে নিয়েছেন, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে তাদের প্রধান মিত্র ভারতেরও যে জামায়াতে ইসলামীর চেয়ে তারেক রহমানের প্রতি ভরসা এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল, আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন। কাজেই তারেক রহমান বিমান বাহিনী প্রধানের সঙ্গে যে গুরুত্বের সঙ্গে দ্রুত আলোচনা করতে চাইবেন স্বাভাবিক, কারণ
ইউনূস সরকার এই বিমান বাহিনী প্রধানের আমলে এই গত 18 মাসে বিমান বাহিনীতে 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের 20টি যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ভারতের গুরুতর আপত্তি আছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর আপত্তি আছে। শুধু তাই নয়, ইউনূস সরকারের এত তাড়াহুড়ো ছিল, এই ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের এত আগ্রহ ছিল এবং সামরিক কেনাকাটা তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রীতিমতো বন্ধ করে নাই। জানুয়ারি মাসেও এই বিমান বাহিনী প্রধানকে ইউনূস সরকার পাকিস্তান পাঠিয়েছে। বিমান বাহিনী প্রধান কথা দিয়ে আসেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধানকে যে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কিনবে এবং সেই JF-17 যুদ্ধ বিমানও আবার পাকিস্তান আর চীনের যৌথ কারিগরি সহায়তায় তৈরি হয়। এ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ আপত্তি, ভারতের ভয়াবহ আপত্তি। ইউনূস সরকার জানুয়ারি মাসে সিদ্ধান্ত গ্রহণ করে একটা ড্রোন কারখানা স্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যেখানে নাকি দেশেই ড্রোন তৈরি হবে এবং কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করিয়ে নেয়। এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অসন্তুষ্ট। তারেক রহমান নিশ্চিতভাবে বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলাপের মাধ্যমে জানতে চাইবেন এর কোন কোন ভুল সংশোধন করে নেওয়া সম্ভব। এই যে বড় ধরনের চীনমুখী একটা নীতি সামরিকভাবে নেওয়া হয়েছে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশে নেওয়া হয়েছে, সেটা তারেক রহমান সরকারের জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে ভাবার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একেবারে সুস্পষ্ট উচ্চারণে বলছেন চীনের সঙ্গে এই বেশি মাখামাখি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। পুরো 18 মাস জুড়ে চীনা রাষ্ট্রদূত থেকে চীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেসবে যে পরিমাণ বিনিয়োগ করেছে, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, চীনে যে পরিমাণ আসা যাওয়া হয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দের, সেখানেও একটা পরিষ্কার ভূ রাজনৈতিক পার্থক্য ছিল। চীন তুরস্ক যখন 18 মাস ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি বিকশিত হওয়া, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আনা, তাদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান দিতে কাজ করেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ভারত বরাবর এই অঞ্চলের নিরাপত্তার খাতিরে বিএনপির তরফে সমর্থন দিয়ে এসেছে এবং সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবার প্রয়োজন হবে তারেক রহমানের। তারেক রহমান নৌবাহিনী প্রধানের সঙ্গে কি বিষয়ে আলাপ করেছেন সে বিষয়ে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে। সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমাকে, বঙ্গোপসাগরকে চীন মুক্ত রাখতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশকে যে কোনো রকমের প্রতিরক্ষা সহায়তা দিতে রাজি, প্রস্তুত, সে ইঙ্গিত ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন সেনেটে বক্তব্য রেখে এসেছেন তখনও পরিষ্কার করে বলেছেন এবং বলেছেন যে বাংলাদেশের ভূকৌশলগত যে গুরুত্বপূর্ণ অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তার সর্বোচ্চ সম্পর্কটি বাংলাদেশের সঙ্গে স্থাপন করে উঠতে পারেনি। কাজেই তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব 3 বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামীর এক রকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। কাজেই 3 বাহিনীতে নিশ্চিতভাবে তারেক রহমানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে ইউনূস শাসনামলের পর। কি ধরনের পরিবর্তন দিয়ে সে পরিবর্তনের সূচনা করেন তারেক রহমান, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে সেনা প্রধানকে বাদ দিয়ে নৌবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার যে প্রথম একান্ত বৈঠকের আয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে নিশ্চিতভাবেই পৌঁছে দিয়েছে।